গুড ইভিনিং সবাই, আশা করি ভালো আছো। ক্লাস 6 গতকাল আমি পড়িয়েছিলাম। আজকে পড়াবো ক্লাস 8-এর একটি বিষয়, সাহিত্য মেলা বইয়ের গড়াই নদীর তীরে। কবি হলেন জসিমউদ্দিন। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো গড়াই নদীর তীরে কবি জসিমউদ্দিনের লেখা। কবি জসিমউদ্দিন, তোমরা ক্লাস 8 তাই একটু বড় তো হয়েছো ক্লাস 6-এর থেকে, তাই তোমাদের কবি পরিচিতি একটু জানা দরকার। মানে কবি জসিমউদ্দিন সম্পর্কে আমরা একটু জানব। জসিমউদ্দিন ছিলেন একজন প্রসিদ্ধ কবি, যিনি এখন যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম। তার লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ হচ্ছে নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর। হ্যাঁ, পাঠ্যাংশটি তার সজন বাঁধিয়ার ঘাট এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এইবার দেখো জসিমউদ্দিনকে আমি কি বললাম, পল্লী কবি। তাহলে পল্লী কবি এটা উপাধি। কবি উপাধি পেয়েছিলেন পল্লী কবি হিসাবে। মানে উনি গ্রামের প্রকৃতিকে ভালোবেসে, গ্রামের মানুষজনকে ভালোবেসে অনেক কিছু লিখেছিলেন, অনেক কবিতা লিখেছিলেন, অনেক কাব্যগ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে সজন বাঁধিয়ার ঘাট। এই সজন বাঁধিয়ার ঘাটের কিছু অংশ গড়াই নদীর তীরে এটা নামকরণ করা হয়েছে, কবিতাটার করে তোমাদের পাঠ্যাংশ করা হয়েছে। এবার চলো আমরা যখন কবিতাটা পড়ব, আমি কিভাবে কবিতাটা পাঠ করছি সেটা তোমরা খুব ভালো করে শুনবে। হ্যাঁ, সেই রকম মনে মনে আমি যখন পাঠ করছি, আমার সঙ্গে মনে মনে তোমরাও কবিতাটা পড়বে। তোমরা নিশ্চয়ই সবাই গ্রামে বেড়াতে গেছো। তোমরা কলকাতায় থাকো বলে, তোমাদের বাড়ি কলকাতায় বলে, বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রকৃতিকে দেখার সুযোগটা একটু কমই হয়। কিন্তু দেখো, যারা গ্রামে থাকো, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার গ্রামে থাকো, তারা নিশ্চয়ই এই সুন্দর প্রকৃতির যে নানা রকম দৃশ্য, নানা রকম প্রাকৃতিক যে অনুষঙ্গ, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, সব কিছুই তোমরা ভালোভাবে দেখতে পাও, অনুভব করতে পারো, মাটির কাছে থাকো, তাই তো? তাই চলো আজকে শুরু করি গড়াই নদীর তীরে কবি জসিমউদ্দিনের লেখা। তোমরা যদি একটু বড় হয়ে সুযোগ পাও, লাইব্রেরি থেকে জসিমউদ্দিনের আরও অনেক বই সংগ্রহ করে খুব ভালো লাগবে পড়বে। হ্যাঁ, তার প্রত্যেকটা কবিতাতেই কিন্তু পল্লী যে প্রকৃতি, সেই প্রকৃতির কথা বারে বারে উঠে এসেছে। দেখো খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে। গড়াই নদীর তীরে একটা নদী বয়ে গেছে, তার পাশেই দেখো গ্রামে ছোট ছোট বাড়ি, বাড়িটাকে ঘিরে বাড়ির উঠোনে নানা রকম ফসল ফলেছে, নানা রকম সবজি ফলেছে, আর তার পাশে চারদিকে দেখো গাছগাছালিতে ভর্তি, আর নদীতে নৌকা চলছে। আর এই দিকে দেখো নিচে সেটাও দিয়েছে, এইটার উঠোন, বাড়িটারই একটা উঠোন, উঠোনে খাদ্যশস্য আর কি ছড়ানো রয়েছে, আর সেখানে পাখিরা এসে কিচিরমিচির শব্দ করে খাচ্ছে। চলো এবার আমরা পাঠ করি, ভালো করে মন দিয়ে শুনবে। গড়াই নদীর তীরে কুঠির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। অর্থাৎ কিনা, এই দেখো কুটির খানিরে গ্রামে ভালো কুটির, এই কুটির গড়াই নদীর তীর, গড়াই নদী, তার তীরে কুটিরগুলো রয়েছে। এই কুটিরকে কি ঘিরে রয়েছে? লতা পাতা ফুল সমস্ত যেন ঘিরে রয়েছে, আর সন্ধ্যা সকালে ফুল ফুটছে, সন্ধ্যাবেলাও ফুল ফুটছে, সকালেও ফুল ফুটছে। আর উঠোনের কোণে কি হয়েছে? বুনো ফুল,
বুনো ফুল যাদের নাম জানা যায় না, তারা যেন এত আনন্দ করছে, কবি কল্পনা করেছেন তারা যেন হাসছেন, হেসে হয় কুটি কুটি। এরপর দেখো নেক্সট লাইনে চলো, মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত ঝাড়। মানে দেখো এই যে মাচা, একটা সুন্দর মাচা করা আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এরকম মাচা করা আছে। মাচায় কি কি হয়? মাচার ওপরে যেগুলো হয়, শিম লতানে গাছ, যেগুলো শিম, লাউ, কুমড়ো, এগুলো সব ফসল ফলিয়েছে এই গ্রামের মানুষজন, কুটিরে যারা থাকে। আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত, আর যত ফুল সমস্ত যেন দোলা লেগেছে হাওয়ায়। এরপর দেখো, তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। লাল নোটে শাক রঙের ঢেউ মেলেছে। হ্যাঁ, নোটে শাকের রং লাল, তাই যেন লাল রং হয়ে বিছিয়ে রয়েছে। মনে হচ্ছে কবি কল্পনা করেছেন লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবাড়ির বধূকেও। আচ্ছা, এবাড়ির একজন বধূ, সে মনে হচ্ছে যেন এ বাড়িতে থাকে, এই কুটিরে থাকে এক বধূ, লাল শাড়ি পরে, নোটে শাক এমনভাবে লাল হয়ে চারিদিকে বিছিয়ে রয়েছে, মনে হচ্ছে রোদ এসেছে, লাল শাড়িটা কেচে এইখানে মেলা রয়েছে। পরের অংশ দেখো, মাঝে মাঝে সেথা এঁদোর ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। এই দেখো, এখানে একটা কোথাও এঁদো ডোবা রয়েছে। এঁদো ডোবা মানে যেখানে আমরা বলি অনেক দিন জল জমে আছে, সেই জল ব্যবহার হয় না, কোনো ব্যবহারের কাজে লাগে না। হ্যাঁ, সেটা হচ্ছে এঁদো ডোবা, বুঝেছো? মানে পচা ডোবা, সেরকম ব্যবহারযোগ্য নয়। সেইখানে ডাহুক মেয়েরা কি করে, ছোট ছোট বাচ্চা নিয়ে, ছানা, তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে গান গাইতে, গান গাইতে মানে পাখিরা কি করে, গান গায়, গান গাইছে যেন মনে হচ্ছে কথা বলছে। পরের লাইন, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। মানে বোঝো, মানে এখানে পাখি যারা আছে, দেখো পাখিরা নির্ভয়ে খাচ্ছে, উঠোনে ঘুরে বেড়াচ্ছে, গাছের শাখায় খেলছে বসে, এখানে তারা নির্ভয়, মানে কোনো তাদের ভয় কিন্তু নেই, নির্ভয়ে গান করছে। তারা এখনো বোঝেনি এখানে মানুষ বসবাস করে। মানে আমরা শহরাঞ্চলে যারা থাকি, সেখানে মানুষের বসতি এত বেশি, এত গিঞ্জি, এত গাড়ি ঘোড়া, এত কোলাহল, ফলে এখানে কিন্তু পাখি পশু খুব একটা আনন্দ করে থাকতে পারে না, কোনো রকমের দিন যাপন করে, বা আমরা ভয়ে ভয়ে বাঁচি, এই মানুষ ধরে নিল, এই মানুষ আমাদের কিছু আক্রমণ করলো, এরকম একটা ভয় থাকে। কিন্তু এইখানে এত সুন্দর গড়াই নদীর তীরে গ্রাম্য প্রকৃতি, গ্রামের মানুষজন, যে পাখিরা এখনো বোঝেইনি এত শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ, মানুষজনও এত শান্ত নিরীহ মানুষ এখানে বসবাস করে, যে এখানে যে মানুষ থাকে সেটাই তারা বুঝতে পারেনি। মটরের ডাল, মুসুরের ডাল, কালি জিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। দেখো এখানে আমি আগেই বলেছিলাম লঙ্কা শুকোচ্ছে, মানে সমস্ত গাছে হয়েছে, আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই সেগুলো এখানে হয়েছে গ্রামে। লঙ্কা, মরিচ, হ্যাঁ, লঙ্কার রং, মসুরের রং হলুদ, মটরের রং, লঙ্কার রং লাল, এগুলো। এরপর দেখো জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার, মানে মনে হচ্ছে যেন জিরে ধনে সমস্ত কিছু যেগুলো হয়েছে সেগুলো এত সুন্দর নানা রকম রঙে ভরে রয়েছে, মনে হচ্ছে কে যেন সুন্দর নিপুণ হাতে আলপনা এঁকেছে। এরপর দেখো এই লাইনটা থেকে খুব কিন্তু প্রশ্ন আসে। এই লাইনটা হচ্ছে, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এবারের যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। এই লাইনটা তুলে তোমাদের কিন্তু উদ্ধৃতাংশ তুলে খুব প্রশ্ন আসে। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, আখর শব্দের অর্থ অক্ষর, মানে একটা যেন সুন্দর গল্প
সুন্দর কাহিনী মানে একটা গল্প, আমরা যেমন সিনেমা দেখি একটা গল্প, একটা মানে কোনো বড় একটা গল্প আমাদের সামনে পিকচারাইজেশন করা হয়, তাই না? সেই রকম একটা কাহিনী নানা অক্ষরে যেন লিখে রেখেছে কেউ। তাই এই বাড়ির যত আনন্দ হাসি সমস্ত যেন জীবন্ত হয়ে উঠেছে। শেষ দুটো লাইন দেখো, সাত সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। অর্থাৎ কি না, এখান থেকে আকাশে যে মেঘের দল উড়ে যায়, তারাও যেন এই গড়াই নদীর তীরে এত সুন্দর পল্লী প্রকৃতি, এত সুন্দর কুটির, এত নিস্তব্ধ শান্ত পরিবেশ, শান্ত মানুষজন, সেখানে কিন্তু যেন কবি কল্পনা করছেন সন্ধ্যাবেলা সকালবেলা যে মেঘেরা, রঙিন মেঘেরা, মানে আকাশে যখন আমাদের শরৎকাল হয় তখন কীরকম মেঘ হয়, তখন পেঁচা তুলোর মতো নীল আকাশে মেঘ উড়ে বেড়ায়। আবার বর্ষার মেঘ এখন যেমন হচ্ছে কালো ঘন মেঘ, সেই জন্য নানা রকম রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে যেন কিছুক্ষণ থেমে যায় এই বাড়িকে ভালোবেসে, বাড়ির মানুষজনকে ভালোবেসে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তো এই অংশটা ভালো করে বুঝিয়ে দিলাম তোমাদের, তোমরা ভালো করে পড়বে, পড়ে তোমাদের যদি কোনো অসুবিধে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবে। আর এরপর আমরা কোয়েশ্চেন আনসার আলোচনা করব, আরও ব্যাকরণ পোর্শন যেগুলো রয়েছে সেগুলো সমস্ত আলোচনা করব। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের যদি গৌরীদির সান্ধ্য পাঠশালা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে আমার এই চ্যানেলটা লাইক দেবে, তোমরা কমেন্টস করে জানাবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করে তোমরা ভালো থেকে কৃতকার্য হলে আমি খুব আনন্দ পাবো। কেমন? তাহলে আজকের মতো টাটা।